কিরে কবিতা, তুই এমন নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছিস কেন? কোথায় যাচ্ছিস এভাবে বলতো? মা, আমাকে এখনই পায়ের এই ছাপটা অনুসরণ করে এগিয়ে যেতে হবে। দেখি কোথায় এর শেষ। হয়তো এমনও হতে পারে এই পায়ের ছাপই আমাকে কোনো একভাবে প্রমাণ জোগাড় করে দেবে। যাই, গিয়ে দেখি এটা কোথায় শেষ হলো। আর তুমি কিন্তু বাড়িতেই থেকো, কেমন? একই কবিতা দেখছে এবার বাড়িতে তদারকি করেও শান্ত হয়নি। এই পায়ের ছাপ যদি নদীর ঘাট পর্যন্ত থেকে যায় তখন কি হবে? না না না, এসব আমি কি ভাবছি? আমরা তো মাঝপথ থেকেই গরুর গাড়িতে উঠে গিয়েছিলাম। যাক বাবা, বাঁচা গেল, একটু দুশ্চিন্তা মুক্ত হলাম। না না, আমি কি ভাবছি, আমরা যে নদীর ঘাটে আবার নেমেও গিয়েছিলাম। আর নদীর পাড়ের মাটি তো বেশ নরম থাকে, ওইখানে তো কবিরাজ বাবার পায়ের ছাপ হয়তো বা স্পষ্টভাবে থেকে যাবে। কবিতাকে এগুলো মেলাতে পারবে? আমার খুব ভয় হচ্ছে। আমাকে এখনই বাড়ি থেকে জুতোর ছাপটা মুছে ফেলতে হবে যেভাবেই হোক। যদি আমি এগুলো মুছে ফেলি তাহলে কবিতা হয়তো আর মনে রাখতে পারবে না, দুটো পায়ের ছাপ আর মেলাতে পারবে না দুই জায়গা থেকে। যাই, এখনই গিয়ে আমি এক বালতি পানি নিয়ে আসি, এখনই উঠোনে ঢেলে দিতে হবে। আর সব প্রমাণ আমি এভাবে গায়েব করে দেব, কেউ কিচ্ছুটি টের পাবে না। এদিকে রতন ও বড় বউ পৌঁছে যায় মধুমতি নদীর ঘাটে। আর ওরা এদিক ওদিক ভালোভাবে তাকিয়ে কর্মীলতাকে খুঁজতে থাকে। বড় বউ, চারপাশটা তো ভালোভাবেই দেখলাম, এখানে তো তেমন কিছু চোখে পড়ছে না। আর কোথায় খুঁজবো বলো তো মেয়েটাকে? আমার যে কিছুই মাথায় ধরছে না। কি করলে ভালো হয়? চলো না হয় এবার বাড়ির দিকে যাওয়া যাক। ওগো, আর একটু ভালো করে খুঁজে দেখি না, দাঁড়াও না, আমার কেন যেন এই জায়গাটা খুব টানছে। এই বলে বড় বউ আবারও নদীর পানিতে ভালো করে চোখ বোলাতে থাকে। আর হঠাৎ তার চোখে ধরা দেয় একটা হলুদ রঙের কাপড়ের টুকরো। এ কি? আমি কি দেখছি? ওটা কি? একটা হলুদ রঙের কাপড়ের টুকরো ভেসে আসছে এদিকে। কাপড়টা যতই কাছে আসছে আমার ততই কেন চেনা চেনা লাগছে। এ কি? এটা তো আমার কলমিলতার শাড়ির অংশ। কবিতার বাবা, ওই যে দেখো, আমার কলমিলতার একটা শাড়ির অংশ ভেসে আসছে এদিকে। আরে এসব তুমি কি বলছো বড় বউ, পাগলের মতো? আমার চোখে তো এতক্ষণ কিছুই পড়লো না। কোথায় দেখে, কোথায় কলমিলতার শাড়ি? এই বলে যেই না রতন ভালো করে নদীর দিকে তাকালো, অমনি কি সেও শাড়ির অংশটি দেখতে পেল। ও এটা দেখে সে বেশ চিন্তায় পড়ে যায়। এটা আমি কি দেখছি? সত্যিই দেখছি কলমিলতার শাড়ি এটা। তার মানে কি আমাদের মেয়ে নদীতে ডুবে গেছে? আর কি তাহলে মেয়েটাকে খুঁজে পাবো না আমরা? এখন কি হবে? আমাদের কপালে কি আছে? বড় বউকে এখন আমি কি বলে সান্ত্বনা দেব তা আমার জানা নেই। ওগো, কি হলো? তুমি এমন সময় সব দেখেও চুপ করে কেন আছো? তাড়াতাড়ি যাও, আমার মেয়ের শাড়ির টুকরোটা এনে দাও আমার কাছে। আমি আমার মেয়ের এই শাড়ির টুকরোটা একটু বুকে জড়িয়ে ধরি। তাড়াতাড়ি যাও, আর দেরি করো না। বেশি দেরি করলে যে কাপড়ের টুকরোটা ভেসে আরো দূরে চলে যাবে। বড় বউয়ের এমন আবেগঘন আবদার দেখে রতন সে শাড়ির টুকরোটি এনে দিতে সম্মত হয়। জানি না বড় বউকে তার মেয়েকে আর কখনো তার বুকে ফিরিয়ে দিতে পারবো কিনা। কিছু না হোক, মেয়ের শাড়ির টুকরোটাই না হয় আজ তার হাতে তুলে দিই। আমি যে বড় অবাক হয়ে গেলাম আজ। যাই, কাপড়টা তাড়াতাড়ি তুলে নিয়ে আসতে হবে, তা না হলে আবার ভেসে অনেক দূরে হারিয়ে যাবে। এই বলে রতন একটা লাঠি দিয়ে শাড়ির টুকরোটা তুলে নিয়ে আসলো। ওগো, দাও দাও আমার কাছে, আমার কলমিলতার চিহ্নটা আমার কাছে দাও, একটু বুকে জড়িয়ে রাখি।
তাহলে আমার মনটা একটু শান্তি লাগবে। এরপর বড় বউ সেই শাড়ির টুকরোটার বুকে আগলি ধরে কান্নায় ভেঙে পড়ে ও পাগলের মতো বিলাপ করতে থাকে। আমার কলবিলতা রে, আমার সন্তান, তুই কোথায় হারিয়ে গেলি তোর মাকে ছেড়ে? তোর গায়ের গন্ধটুকু যে আর খুঁজে পাচ্ছি না এই কাপড়ের টুকরো থেকে। এই নদীর জলে ভেসে যে তাও মিলিয়ে গিয়েছে। আমার কলবিলতা কোথায় হারিয়ে গেল? কোথায় হারিয়ে গেলি রে মা? যাই, কলসিটা ভরে পানি নিয়ে আসি, তা না হলে তো আবার ছেলের বউ খাবার বন্ধ করে দেবে। এই বলে দাইমা বুড়ি কলসি নিয়ে গেল নদীর ঘাটে। আর গিয়ে সেদিন সে দেখতে পেল নদীর ঘাটে কেউ একজন অচেতন অবস্থায় পড়ে আছে। আরে, আমি কি দেখছি? নদীর কিনারে তো একটা যুবতী মেয়ে পড়ে আছে। হায় হায়, কি অবস্থা! দেখি মেয়েটা জীবিত আছে কিনা। এই যে মেয়ে, শুনছো? চোখটা খোলো। কে তুমি? এখানে কি করে এলে? এমন অবস্থা তোমার কেই বা করলো? বুড়ির কথা শুনে কলমিলতা হালকা করে চোখ মেলে ও কে যেন বিড়বিড় করতে করতে আবারও সেই জ্ঞান হারিয়ে ফেলে। কি, মেয়েটা তো দেখছি চোখ মেললো, আবারও বেহুশ হয়ে গেল মনে হয়। কে এই মেয়েটাকে এমন নির্মম ভাবে নদীতে ভাসিয়ে দিল কে জানে। ওমা, গলায় দেখছি একটা ভাঙা কলসির টুকরো। না না না, এভাবে এই মেয়েটাকে আমি এই নির্জন জায়গায় ফেলে যেতে পারি না। এটা একদমই উচিত হবে না। আমি বরং ওকে আমার বাড়িতেই নিয়ে যাব। জীবনে আমি যেই পাপ করেছি নিজের হাতে, সে পাপের শাস্তি কিছুটা হলেও আমি কমাতে চাই। সেই পাপ আমাকে আজও তাড়া করে বেড়ায়। নিজের কাছে নিজেকে প্রশ্নবিদ্ধ হতে হয় প্রতি মুহূর্তে। না 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 না, আমি এই পাপ মোচন করব, যেভাবেই হোক। এটাই হয়তো আমার পাপ মোচনের উত্তম সুযোগ। যদিও প্রতিদিন নিজ বাড়িতেই আমাকে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করে যেতে হয়। বাড়িতে যে যাই বলুক না কেন, আমি ওকে পেলে পুষে সুস্থ করে তুলব। মেয়েটাকে ওর মায়ের কোলে ফিরিয়ে দিয়ে আসব। আমি এক মায়ের মুখ খালি করেছি, আর নয়। দরকার হলে ভিক্ষে করে খাওয়াবো মেয়েটাকে। কিন্তু ওকে এখন আমি কি করে এই অচেতন অবস্থায় টেনে নিয়ে যাব বাড়িতে? আমার গায়ে যে তেমন শক্তি বল কিছুই নেই। কি করি? এই নদীর কিনারায় আমি যে কারো সাহায্য পাবো না। আশেপাশে তো কাউকে দেখছিও না। এই বলে বুড়ি আশেপাশে কিছু খুঁজতে থাকে, যাতে করে সে কলমিলতাকে সেটাতে করে নিয়ে যেতে পারে। আর খুঁজতে খুঁজতে বুড়ির চোখ পড়ল একটা সুপারি গাছের খোলের দিকে। বুড়ি সেটাতে শুয়ে কলমিলতাকে টেনে নিয়ে তার বাড়ির দিকে যায়। কবিতার বাবা, চলো ভালো করে আর একটু খুঁজে দেখি। আরো হয়তো কিছু কলমিলতার চিহ্ন আমরা খুঁজে পেতে পারি। এক টুকরো কাপড় যখন পেয়েছি, হয়তো আরো কিছু পাওয়া যেতে পারে। আমি এগুলো সব আমার বাড়িতে নিয়ে যাব, যত্ন করে রেখে দেব। এরপর ওরা সেখানে ভালোভাবে খুঁজতে খুঁজতে কলমিলতার শাড়ির পাড়ের লম্বা দড়ির মতো কিছু একটা দেখতে পায়। এই তো পেয়েছি, এটা তো আমার কলমিলতার পরনের শাড়ির পাড় বলে মনে হচ্ছে। এটা দিয়ে রশি হিসেবে ব্যবহার করা হয়েছিল হয়তো। ওগো, তুমি দেখে চিনতে পারছো না? এ তো আমার কলমিলতার শাড়িরই অংশ। বলো। আরে হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তার মানে কি ওরা কলমিলতাকে দড়ি দিয়েও বেঁধেছিল? না না, এসব তুমি কি বলছো? আমার কলমিলতাকে ওরা এত নিষ্ঠুর ভাবে কেন কষ্ট দিয়েছে? এটা কি করে হতে পারে?
একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ে, তার সাথে কেন মানুষ এভাবে অন্যায় করবে? আমার মেয়েটা যে কারো ক্ষতি করতেই পারে না। কে এমন আমার কলমেলতাকে তার জীবনের শত্রু মনে করলো? আমার মেয়েটা যে তার জীবনের অর্ধেকটা সময় জঙ্গলে গাছ হয়ে কাটিয়ে দিয়েছে। এই জগতের ভালো মন্দ বুঝে ওঠার আগেই আমার মেয়েটার সাথে কারা এমন অন্যায় কাজ করলো? কার ক্ষতি করেছিল আমার মেয়ে? কার? বড় বউ এভাবেই কিছুক্ষণ পর পরই কলমেলতার এক একটা চিহ্ন পায় ও এভাবেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। আর এদিকে কবিতা সেই পায়ের ছাপ অনুসরণ করতে করতে অনেক দূর এসে পড়ে। এই তো পায়ের ছাপটা তো দেখি এই রাস্তা পর্যন্ত চলে এসেছে। যাই, তার মানে আমাকে এই পথ ধরে আরো সামনে এগিয়ে যেতে হবে। বুবু, তুমি কোথায় বুবু? কোথায় হারিয়ে গেলে? যাই, এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করা যাবে না। আমার যতই কষ্ট হোক না কেন, আমি এই পায়ের ছাপের শেষ কোথায় তা দেখেই ছাড়বো। এই বলে কবিতা আবারও হাঁটতে থাকে সামনের দিকে। এভাবে সে অনেক সময় ধরে হাঁটতে থাকে। তবে একটা সময় পরে কবিতা সেই পায়ের ছাপটি আর দেখতে পারে না। কি হলো ব্যাপারটা? কতক্ষণ হাঁটছি কিন্তু সেই জুতোর ছাপটা যে আর দেখছি না। তার মানে কি সেই অজ্ঞাত লোকটি মাঝ রাস্তায় এসে মিলিয়ে গিয়েছিল? না না না, এটা কিভাবে সম্ভব? তাহলে বিষয়টা ঠিক কি হতে পারে? আমার মাথায় যে এই মুহূর্তে কিছুই কাজ করছে না। আমি কিছুই যে ভাবতে পারছি না। তবে হ্যাঁ, এই পথটাই তো চলে গিয়েছে নদীর দিকে। আরো কিছু দূর গেলেই তো মধুমতি নদী। ও হ্যাঁ, মনে পড়েছে, বাবার বড় মা তো নদীর ঘাটের দিকেই গেছে। আমিও তাহলে যাই, বাবাকে এ সব কথা খুলে বলতে হবে। এই বলে কবিতা আবারও হাঁটতে লাগলো সেই নদীর ঘাটের উদ্দেশ্যে। ও বেশ খানিকটা সময় হাঁটার পরে পৌঁছে যায় সেই মধুমতি নদীর ঘাটে। আরে কি আজব ব্যাপার! এই তো সেই পায়ের ছাপটাকে আবারও দেখতে পাচ্ছি। সর্বনাশ! তার মানে ওই লোকটা আমাদের বাড়ি থেকে সোজাই নদীর ঘাটে এসেছিল। আমাকে আরো ভালো করে সবকিছু লক্ষ্য করতে হবে। আরে এই পায়ের ছাপটা তো দেখছি নদীর পাড়েও দেখা যাচ্ছে স্পষ্টভাবে। তার মানে সেই লোকটা এই নদীর পার পর্যন্ত এসেছিল। কি ভয়ঙ্কর ব্যাপার! এর থেকে তো এটাই বোঝা যাচ্ছে হয়তো এই পাড়ে দাঁড়িয়ে বুবুকে আর রাঙ্গলিকে এই নদীর পানিতে ফেলে দিয়েছিল সে। তাহলে আমার বুবুকে কি আর আমরা ফিরে পাবো না? এসব কি হয়ে গেল? বুবু, তুমি কোথায় হারিয়ে গেলে বুবু? আরে কবিতা না, কবিতা আবার এখানে কখন এলো? কাঁদছে কেন মেয়েটা ওখানে দাঁড়িয়ে? কবিতা, ও কবিতা মা, কি হয়েছে তোর? কাঁদছিস কেন তুই? এদিকে আয় মা, কি হয়েছে সব খুলে বল আমাকে। এরপর কবিতা ওর বাবার ডাকে সাড়া দেয়। ও ওর বাবার কাছে যায়। ও সব কথা খুলে বলে। বাবা, কেউ হয়তো বুবুকে এই নদীর পানিতে ফেলে দিয়েছে বাবা। আর বুবু তো সাঁতারও জানতো না। জানি না বুবু এখন কোথায়। আমরা কি আর কখনো বুবুকে খুঁজে পাবো বাবা? কিন্তু কবিতা মা, তুই কি করে নিশ্চিত হলি? তুই কি কারো থেকে কোনো খবর জানতে পেরেছিস সে বিষয়ে? কি হয়েছে সব খুলে বল তো আমাদের। না বাবা, আমি কারো থেকে কোনো কিছুই জানতে পারিনি। তবে আমি একটা কিছু দেখে ধারণা করতে পেরেছি যে বুবুকে এই নদীর পানিতেই ফেলে দেয়া হয়েছে। আর আমি যে ধারণাটা করছি সেটাই আমার কাছে সঠিক মনে হচ্ছে। তবে শোনো, আমি হঠাৎ আমাদের বাড়ির উঠোনে একটা অজ্ঞাত লোকের জুতোর ছাপ দেখতে পাই। আর সে পায়ের ছাপ অনুসরণ করতে করতে আমি দেখি সে ছাপটা আমাদের ঘরের ভেতর একদম বুবুর ঘর পর্যন্ত চলে গিয়েছে। তবে আজব ব্যাপার হলো এটা, সে পায়ের ছাপটা বুবুর ঘর ছাড়া আমাদের আর কারো ঘরেই দেখা যায়নি। আর সেটা অনুসরণ করতে করতে আমি নদীর ঘাট পর্যন্ত চলে এলাম। আর এসে দেখি ওই পাড়েও ঠিক একই পায়ের ছাপ। আমি এটা থেকে নিশ্চিত হয়েছি বাবা, কেউ হয়তো আমার বুবুকে এই পাড়ে দাঁড়িয়ে নদীতে ফেলে দিয়েছে। আর শুনলে না, রাঙ্গুলিকে ওই দানব ইগলটা পানি থেকে উদ্ধার করেছে। এখন কি হবে বাবা? সর্বনাশ! তুই এসব কি বলছিস কবিতা? তবে তোর কথা মতো তো এসব কিছু সত্যি বলেই মনে হচ্ছে। আর হ্যাঁ, তাই তো, ওই পায়ের ছাপটা তো পাড়ে স্পষ্টভাবে ফুটে রয়েছে। কবিতা রে, তুই যা দেখেছিস শুধু তাই নয় রে মা। এই দেখ, আমার
আমার হাতে তোর বুবুর পরনের শাড়ির টুকরো ও পাড়ের ছেঁড়া অংশ পেয়েছি আমরা এখানে। আরে তাই তো বড় মা, এটা তো আমার বুবুর কালকে রাত্রে পরনে সেই হলুদ শাড়িটার অংশ বলে মনে হচ্ছে। তাহলে এবারের অনিশ্চয়তা কিছুই নেই বাবা, এই প্রমাণগুলোই যথেষ্ট। বুবুর সাথে যে কাল কি হয়েছিল তা আমরা অনেকটা এখান থেকে ধারণা করতে পারছি। চলো বাবা, বেড়া যে পড়ে এলো, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। আর রাঙ্গলি আর ওই দানব ঈগলটার জন্য আমরা অপেক্ষা করি। রাতে আমাদের জন্যই খোঁজাখুঁজি বিষয়টা বেশ মুশকিল হয়ে যাবে। আর সূর্য ভাইয়া তো ওদের সাথে আছে, আমাদের এত দুশ্চিন্তা করলে চলবে না। দেখবে ওরা সবাই মিলে আমার বুবুকে ঠিক খুঁজে নিয়ে আসবে। বড় মা, তুমি এত অযথা দুশ্চিন্তা করো না। আমার বুবু সারা জীবন অনেক লড়াই করেছে, অনেক সংগ্রামের পর সে আমাদের কাছে নিচে থেকেই চলে এসেছিল। আমরা তাকে কোনোভাবেই কিন্তু কোনো সাহায্য করতে পারিনি। এবারও দেখবে আমার বুবু ঠিক নিজে থেকেই আমাদের কাছে ফিরে এসেছে। কারণ আমার বুবু যে এত সহজে হেরে যাওয়ার মানুষ নয়, সে জানে কিভাবে টিকে থাকতে হয়। কবিতা মা, আমাকে এত সান্ত্বনা দিস না রে মা। আমি সবটা বুঝি রে, সবটা বুঝি। এই স্রোতস্বিনী নদীতে কেউ একবার পড়ে গেলে কি আর তাকে ফিরে পাওয়া যায় বল? আর আমার ফুলবিলাটা তো সাঁতারও জানতো না, ও কিভাবে আবার ফিরে আসবে? কিভাবে বল? আমি জানি আমার মেয়ে আর ফিরে আসবে না আমার কাছে। আমার মেয়েটা আর নেই। কান্না করো না বড় মা, দয়া করে তুমি আর কেঁদো না। এমনও তো হতে পারে বলো, বুবু ভাসতে ভাসতে হয়তো কোনো এক তীরে গিয়ে উঠলো। হয়তোবা সেখানে কোনো সহৃদয়বান মানুষের চোখেও বুবু পড়তে পারে। হয়তোবা বুবু এমন কারো আশ্রয়ে আছে, আরো অনেক ভালোও আছে। হ্যাঁ রে কবিতা মা, তুই একদম ঠিক বলেছিস। সত্যি তো, এমনটাও তো হতে পারে। আমাদের কর্মীরা তো হয়তো বা বেঁচেই আছে, আর ভালো আছে। বেঁচে থাকলে আমাদের মেয়েকে আমরা অবশ্যই ফিরে পাবো। চলো এবার তাহলে আমাদের বাড়ি ফিরতে হবে, আর এই প্রমাণগুলো আমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। বাড়িতে আমাদের অনেক কাজ বাকি। আর আমাকে এটাও দেখতে হবে বাড়িতে কি সেই একই পায়ের ছাপ দেখা যায় কিনা। বন্ধুরা, কর্মীরা তো হারিয়ে যাওয়ার খবর শুনলে সূর্যের প্রতিক্রিয়াটা কেমন হতে পারে? ওরা কি পারবে কর্মীলতাকে খুঁজে আনতে? কি হতে চলেছে আগামী পর্বে তা দেখতে হলে চোখ রাখো গল্প ঝুলিতে। আর আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে গল্প ঝুলির সাথেই থাকো ও পরবর্তী পর্ব দেখার জন্য অপেক্ষা করো।